This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। ছি 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 কোটকাটা স্পেশালের শুরুতে এটা আমার মুখ থেকে বেরিয়ে এলো। শাসকের সীমাহীন ঔদ্ধত্য, ভোটের মুখে শাসকের চিন্তার কারণ। কালকে আপনাদের দেখিয়েছিলাম যে তিতি বিরক্ত জনতা। গতকালই থরে থরে উদাহরণ দেখিয়েছি আপনাদের। এই দেখুন আর একটা উদাহরণ, যেটা এক্ষুনি শুনলেন। আপনাদের বলেছিলাম ধরাকে সরা জ্ঞান করায় অভ্যস্ত হয়ে গিয়েছেন শাসক দলের একটা বড় অংশের নেতা, বিভিন্ন র্যাঙ্কের নেতা তারা। কেউ ব্লক স্তরের, কেউ সাংসদ, কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ মন্ত্রী। আসল ব্যাপারটা কি জানেন? ক্ষমতার বিষ। ক্ষমতার বিষ। আজ টাটকা নমুনা চলে এলো। আরও এক শাসক নেতার কণ্ঠে ভাতা নিয়ে চরম ঔদ্ধত্য। জনতার টাকায় ভাতা দিয়ে জনতাকেই অপমান, এত বড় দুঃসাহস! লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলছেন তৃণমূল সাংসদ। মা লক্ষ্মীদের চরম অপমান তৃণমূল নেতার। মহিলা ভোট তৃণমূলের অন্যতম প্রধান স্তম্ভ। আমরা সবাই জানি সেই মহিলাদেরই ভিখারির সঙ্গে তুলনা করছেন তৃণমূল নেতা। কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়ার কাণ্ডজ্ঞানহীন মন্তব্য ছিচিক্কার পড়ে গেছে, এবং ছিচিক্কার পড়ারই কথা। আর একবার শুনুন তৃণমূল সাংসদের এই বেলাগাম নির্লজ্জ বুলি। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। কথাটা খেয়াল করলেন তো? মমতা ব্যানার্জির ভিক্ষা। কত বড় উদ্ধত এই তৃণমূল নেতা। তৃণমূল নেত্রী বলেন ভাতা, তার দলের সাংসদ বলছেন ভিক্ষা। এমপি সাহেব, টাকাটা কি তৃণমূলের? টাকাটা কি তৃণমূলের, না আপনার টাকা, না আপনার দলের টাকা? সরকারের টাকা কি শুধুই শাসকের টাকা? ভাতা নিলে প্রত্যেক মানুষকেই শাসক দলকে সমর্থন করতে হবে এমন কোনো সার্কুলার আছে? এটা কি বন্ডেড লেবারার? ভোটারকে কি কেনা গোলাম ভাবেন? বিরোধী দল করলে সরকারি টাকা পাওয়া যাবে না, এটা কোন সংবিধানে লেখা আছে? যদি ক্ষমতা থাকে দেখি আপনি দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্ন থেকে একটা সার্কুলার বের করুন তো, দেখবো আপনার বুকের পাটা কত। বা অ্যাসেম্বলি থেকে একটা সার্কুলার বের করে আনুন তো, অ্যাসেম্বলিতে এটা পাশ করান তো, একটা প্রস্তাব এনে দেখবো আপনার কত দম। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন, বড় লেকচার মারছেন। শুনুন মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন। যারা এই ভাতা পান তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের নাগরিক। তৃণমূল, বিজেপি, সিপিএম ওভাবে দেখবেন না। তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিক এবং মহিলা কুলের রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকেই, প্রত্যেক মহিলা, গোটা মহিলা কুলের, মানে মহিলা ফ্রেটার্নিটির, মহিলা কুলের প্রতিনিধি। ফলে এটা সবার গায়ে লাগবে, ভুলে যাবেন না। সর্বনাশ ডেকে আনবেন নিজেদের। কিন্তু যা বলতে চাইলেন কোনো সরকারি সুবিধাই তার মানে নেওয়া যাবে না, তাই তো? বিরোধী মত থাকলে বা মনে মনে বিরোধী মত পোষণ করলে। এমপি সাহেব, আপনি কখনো ভেবে দেখেছেন? আপনাকে মনে করিয়ে দিই, এই যে আপনি এত টাকা বেতন ভাতা, একটা ফ্যাট স্যালারি পান, আপনি একা নন, সব দলের সব সাংসদ পান। সুযোগ সুবিধা, ফ্লাইটের ফ্রি টিকিট। আমি জানি, আমি কভার করেছি দীর্ঘদিন রাজনীতি। সারা বছরে কটা ফ্লাইটের টিকিট আপনারা ফ্রি পান সব জানি। যা যা পান
এবং যখন আপনি আর সাংসদ থাকবেন না, ঘরে বসে বসে যে পেনশনটা পাবেন, সেটা কিসের টাকা, সেটা কাদের টাকা? সেটা জনতার টাকা, সেটা নারীর টাকা, সেটা পুরুষের টাকা, সেটা ট্যাক্সের টাকা। তখন ভাগ করেন যে এই টাকাটা সিপিএমের ট্যাক্সের, সিপিএম মনোভাবাপন্ন মানুষের, নাকি এই ট্যাক্সের টাকাটা তৃণমূল মনোভাবাপন্ন মানুষের, নাকি এটা আইএসএফ বা এসইউসি মনোভাবাপন্ন মানুষের। ভাগ করেন, এটা জনতার টাকা, ট্যাক্সের টাকা। ঠিক যেমন রক্তের রং শুধু লালই হয়, ঠিক সেই রকম টাকার একটাই রং হয়। স্বাভাবিকভাবেই বিজেপি রেড়ে করে নেমে পড়েছে। কিন্তু জগদীশ বসুনিয়া শুনলে খুশি হবেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার দলের মুখপাত্র তাকে। অদ্ভুত, আমরা তাতে আরও বেশি অবাক হচ্ছি। হাওড়া নয়, সারা পশ্চিমবাংলায় বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, আর অন্য পার্টি করলে সে আবাস যোজনার বাড়ি পাবে না, শৌচালয় পাবে না। এখন লক্ষ্মীর ভাণ্ডারও তাই হচ্ছে, আর বেকার ভাতাতেও তাই হবে, কেবল টিএমসির ক্যাডাররাই পাবে। বাংলায় বিজেপি হারে বলে প্রতিহিংসা পরায়ণ বিজেপি বাংলায় 21 সালের পর থেকে আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বা অন্য কোনো দল কিছু ভালো ভোট পেয়েছে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, স্কুলে কন্যাশ্রী বন্ধ করব, এসব মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তাতে যদি তৃণমূলের কোনো নেতা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিচ্ছেন, তাহলে আপনারা অন্য কাউকে ভোট দেবেন কেন? এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। বলেছেন, বেশ করেছেন, প্রত্যেক বক্তার, প্রত্যেক মুখপাত্রের এই কথাটা বলা উচিত। খুব ভালো, চালিয়ে যান। কুণালবাবু খুব কৌশলে এই ভিক্ষা শব্দটা এড়িয়ে গেলেন। চালিয়ে যান, ফল হাতে নাতে আপনারাও পাবেন, সব শাসক পায়। কুণাল ঘোষ একেবারে প্রত্যক্ষভাবে তিনি সমর্থন করে দিলেন, তিনি বললেন বেশ করেছেন। দেখুন, তৃণমূল নেতারা এই কাজটা করেই চলেছেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দলের টার্গেট ফুলফিল করতে কোচবিহারের জগদীশ বসুনিয়া বা জলপাইগুড়ির বিশ্বজিৎ সেন বা ক্যানিংয়ের শওকত মোল্লা, যাকে আমি এখন বলছি ভোটের সওদাগর, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ একজন ডাকেন, কাল আরেকজন ডাকেন, সোজা কথায় এরা ভোটের সওদাগর, সওদা করছেন। এবং পরিষ্কার, কালই যুবসাথীকে পান গুটকা খরচ বলেছেন জলপাইগুড়ির তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন, যে এখনকার ইয়াং ছেলেপিলেরা একটু পান গুটকা টুটকা খায়, নেশার খরচটা জুগিয়ে দিচ্ছে। আপনি বলার কে? সে উচ্ছের রস খাবে নাকি অন্য কিছু খাবে? আপনি স্থির করে দেওয়ার কে? আপনারই নেত্রী এক সময় বলেছিলেন, তখন আমি দলটা রোজ কভার করতাম। আর একবার শুনুন ভোটারকে কি মনে করে শাসক। এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুবসাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন, সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। মহিলা এবং যুবদের সম্মানে আঘাত, সরাসরি আঘাত। এইভাবেই দেখছি সরকারি ভাতাকে দিদির দাক্ষিণ্য হিসেবে দেখাচ্ছে তৃণমূল। জলপাইগুড়ির এই নেতাকে কি তৃণমূল তিরস্কার করেছে? প্রকাশ্যে করেছে? ঘরের ভেতর কি বলেছে আমরা জানতে যাব না, কোনো প্রয়োজনীয়তা নেই। প্রকাশ্যে করেছে কি? কুণাল ঘোষ তো অবস্থান স্পষ্ট করে দিলেন। তাই এই সীমাহীন ঔদ্ধত্য এবং বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি ভোটের আর এক সওদাগর। আমি আবার কথাটা রিপিট করছি, ভোটের সওদাগর। প্রায় প্রকাশ্যেই তিনি হুমকি দিচ্ছেন, ভাতা নাও, ভোট দাও। সওদা করছেন শওকত। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। বুঝতে পারছেন, কোনো বিচ্ছিন্ন নেতা নন, এটা একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে। শাসক নেতারা ধারাবাহিকভাবে এই ভাতা নিয়ে সওদা করতে অভ্যস্ত, এবং সেটা মঞ্চের ওপর থেকে, কোনো লুকোচাপা নেই। গত 1 বছরের একটা উদাহরণ দেখাবো। মুখ্যমন্ত্রী বলেছিলেন তৃণমূল ভোট কেনে না, এবং রায়গঞ্জের তৃণমূল বিধায়ক, উত্তরবঙ্গের রায়গঞ্জের তৃণমূল বিধায়ক, তিনি বলেছিলেন
ভোটারের দাম কত, ভোটের দাম কত, সেই সওদা একেবারে খোলাখুলি দরদাম করছেন নেতারা, এবং এই অসভ্যতায় আশকারা দিয়েই চলেছে শাসক দল। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম ৬০,০০০ টাকা। একটা ভোটের দাম মিনিমাম ৬০,০০০ টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ১,০০০ টাকা, ১২ মাসে, এক বছরে ১২ মাস ১২,০০০ টাকা, আর ৫ বছর হয়ে যায় তখন ৫ × ৬০, তো ৬০,০০০ টাকার কমে ভোট দিবেন? ৬০,০০০ টাকার কমে দিবেন? দেখুন, আমরা আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিই, TV9 বাংলা এবং ঠোঁটকাটা। আমি কি বলতে চাইছি সেটা পরিষ্কার করে দিই। দেখুন, ভাতা যে ভোটের জন্য দেয়, এখন তো কোনো মহাপুরুষ নেই রাজনীতিতে, যে কালে ছিল, আমরা তো অন্তত দেখি না। ভাতা যে ভোটের জন্য দেওয়া হয় এটা একটা 3 বছরের শিশুও জানে। প্রশ্নটা হচ্ছে, যখন সেটাকে আপনি প্রকাশ্য মঞ্চে বলে প্রেশারাইজ করবেন যে দিচ্ছি তাই তুমি আমাকে ভোটটা দাও, ডিবেটটা এইখানে অ্যাটিটিউডের প্রশ্ন। শাসক দলের সাংসদ, বিধায়ক তারা শুধু হুমকি দিচ্ছেন তা তো নয়, ভাতা বন্ধের অভিযোগও আসছে। আপনাদের দেখিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের বাগচায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল, শেষে হাইকোর্টে শরণাপন্ন হন ভুক্তভোগী মহিলারা। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়তি টাকা ইতিমধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু সবাই পেয়েছেন কি? হাওড়া সদরের একদল হতভাগ্য মহিলার খোঁজ আমরা পেয়েছি। সরকারি দফতরের বাইরে লম্বা লাইনে তারা হত্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কারো টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে, কেউ বারবার আবেদন করলেও ভাতা পাননি, প্রত্যেকেই বিরক্ত। লক্ষ্মী ভাণ্ডার পেতামও, আচ্ছা, হঠাৎ একজনের সঙ্গে গন্ডগোল হলে এখান থেকে আমাকে ডাকলে যে আমার গন্ডগোল হয়েছে, এখানে আসলাম, কাগজপত্র সব দিলাম, নতুন করে আবার সব জমা দিলাম। উনি বললেন যে ঠিক আছে চালু হয়ে যাবে, আজও চালু হয়নি। হ্যাঁ, বন্ধন ব্যাংকে ঢুকছিল, 23 সাল পর্যন্ত ঢুকেছে, আর এটা 25 সাল হলো, 2 বছর বন্ধ হয়ে গেছে। 2 বছর বন্ধ, ওই জন্য আমি চেক করাতে এসেছি। তখন বললেন অপেক্ষা করো। আমি যে কতদিন অপেক্ষা করব? 10 বছর হলে 10 বছর অপেক্ষা করুন, যেদিন দেবে সেদিন পাবে, এটা কোনো কথা হলো? আমি বলতে চাই যে মানুষকে আশা না দেওয়াটাই উচিত। আমি ভেতরে গেলাম, আমার কোনো কাগজপত্র দেখলো না, আমাকে তাড়িয়ে দিল, বললো যে আপনি চলে যান, আমরা 2 মাস পরে টাকা ঢুকে। এই 2 মাস আগেও এসেছি, তখন ওই একই কথা বলেছে। আমি একবার গেছিলাম, বললো সেপ্টেম্বরে, আমরা চেক করলাম বই, তাও পাইনি। তা আজকেও গিয়ে বললো হ্যাঁ ঢুকে যাবে, চেক করলাম ঢোকে না টাকা। আমি সেই জন্য এখানে এসেছি। এর আগেও ঘুরে গেছি, আজকেও পাই না। বিজেপি বলছে নভেম্বর থেকে ভাতা বন্ধ এদের। তৃণমূল নেতারা বিশেষ পাত্তা দিতেই রাজি নন। মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী পুলক রায় সবাই একসঙ্গে সাংবাদিক বৈঠক করছিলেন। কয়েকজন মহিলার হয়রানি তাদের কাছে বিশেষ গুরুত্ব পায়নি। সওদাগররা কি অঙ্ক কষেই কথা বলেন? গতকালও আমি দেখেছি, মানে কয়েকশো মা বোনেরা লাইনে রয়েছে। এটা 2024 নভেম্বর মাস পর থেকে তারা পাচ্ছেন না। মা মাটি মানুষের কথা বলে, এবার এই জাস্ট মানে কি বলবে, মানুষকে এইভাবে ভাঁওতা দেওয়া কিন্তু চলবে না। না না, পাচ্ছে না না, এটা তো পাবে, এটা একটা সিস্টেম আছে, একটা মানে অফিসিয়াল আর কিছু করেসপন্ডেন্স করতে হয়, কিছু লেখালেখি করতে হয়, সেগুলো করে তারপরে দেবে, নিশ্চয়ই দেবে। জনতার সমস্যা, জনতার প্রকৃত সমস্যা নিয়ে এই প্রশাসন, এই সরকার আদৌ কি ভাবিত? উন্নয়ন ঠেকাতে তৃণমূল সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল। কেন বলছি এই কথা? গড়িয়া বিমানবন্দর মেট্রোর কাজ চলছে, অনন্তকাল ধরেই চলছে, কারণ জমিজট। 1.5 বছর ধরে এই চিংড়িঘাটায় রাস্তার দুদিকের সেতু জোড়া যায়নি। জুড়ে দিলেই কত মানুষের উপকার হবে, কিন্তু জোড়া যাচ্ছে না। বাকি মাত্র 366 মিটার, তার মানে মাত্র 366 মিটার। রাজ্য মেট্রো অসংখ্যবার বৈঠক হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু সমাধান সূত্র রাজ্য দিতে পারেনি। রাজ্যকে কি করতে হতো? 3 দিন রাতে 8 ঘন্টা যানবাহন বন্ধ রাখতে হতো, দিনে নয়, 3 দিন। 3 দিন শুধুই রাতে। পুলিশ বলা ভালো, রাজ্য প্রশাসন সেই অনুমতি দেয়নি।
মেট্রো কর্তৃপক্ষ ক্যাপ্টেন ভেড়ির পাশে, ক্যাপ্টেন ভেড়ি চেনেন তো, ক্যাপ্টেন ভেড়ির পাশে বিকল্প রাস্তা বানিয়ে দিয়েছে, তারপরও পুলিশ অনুমতি দেয়নি। এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এটা উন্নয়নে বাধা নয়? সবই টিএমসির লোকেদের ব্যাপার। মমতা ব্যানার্জি না চাইলে হবে না। হাজার হাজার কোটি টাকা খরচা করে সরকার কলকাতার জীবনযাত্রা সুগম করার চেষ্টা করছেন। উনি করতে পারেননি, এখন করতে দিচ্ছেন না। আমাদের চিংড়ি ঘাটার মেট্রোর কাজ দীর্ঘদিন ধরে আটকে রাখার পেছনে এদের রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। ইলেকশনে কলকাতার মানুষ এটা ভেবে যেন ভোট দেয়। রাজ্য এখন আদালত ছাড়া কোনো কিছুর উপর নির্ভর করছে না। রাজ্য সব বিষয়ে আদালত, চোর বাঁচাতে আদালত, দুর্নীতিগ্রস্ত বাঁচাতে আদালত, ধর্ষণকারী বাঁচাতে আদালত, এবং মেট্রো রেলকে আদালতে নিয়ে যাচ্ছে। আমার আপনার করের টাকায় মেট্রো রেলের প্রকল্পকে কার্যত খারিজ করার মতন মনোভাব থেকে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার। এটা চূড়ান্তভাবে রাজ্যের মানুষ বিরোধী, রাজ্যের পরিষেবা বিরোধী। আরবিএনএল এর সাথে মিটিংয়ে রাজ্য সরকার প্রপোজাল দিয়েছিল, তারা সেই প্রপোজালে রাজি হয়নি। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টকে রাজ্য তার লিখিত বক্তব্য জানিয়েছে। দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে, একবার এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে। যে বড় মাথা আছে তার বাড়ি অনেক পুরনো, তার বাড়িকে তাহলে আগে ভাঙতে হবে। প্রশাসনের কিছু লোক, পৌরসভা এবং যারা জমি মাফিয়া, তারা একত্রিত হয়ে ওরা যদি প্রমাণ করতে পারে পৌরসভার কোনো কাউন্সিলর, কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে, আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব। আমাদের রাজ্যটা কি বাংলাদেশ হয়ে যাচ্ছে? ভাববেন না আমি বিজেপির কথা বলছি। বিজেপি এটা অনেক দিন ধরে বলছে, অনেক দিন ধরেই তারা বলছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে এবং অনুপ্রবেশকারীরা ঢুকে বাংলার জনবিন্যাস পাল্টে দিয়েছে। কিন্তু মালদার ব্যবসায়ী তারা কেন কথা বলছেন? তাদের কি রাজনৈতিক স্বার্থ থাকতে পারে? মালদা চেম্বার অফ কমার্স, হঠাৎ তাদের কেন মনে হচ্ছে যে নিজ ভূমে তারা পরবাসী? সেই রকমই ট্রিটমেন্ট পাচ্ছেন তারা। বাংলার নয়, বাংলাদেশে আছেন। শুনুন। আজকে যা অবস্থা বাংলাদেশে যা চলছে, আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ করতে চাইছে। বাংলাদেশে যা চলছে আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ করতে চাইছে। যে দিদি দেখুন আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে, একবার এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে। আপনি দেখুন দিদি। Some of people, they are motivatedly মানুষকে বিভ্রান্ত করছে। ওদের কয়েকজন যা বলছে বিজেপির তাই বলছে। আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে। তীব্র ক্ষোভ থেকে বলা ব্যবসায়ীদের এই মন্তব্যই কি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কানে খট করে লেগেছে? মনে হয়েছে যে ব্যবসায়ীরা একটু বেসুরো গাইছেন, বিজেপির সঙ্গে তারা তালে তাল মেলাচ্ছেন তলায় তলায়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু নিজেকে ওই ব্যবসায়ীদের পাশে বসিয়ে তাদের চোখ থেকে একবার, তাদের চোখ দিয়ে একবার পরিস্থিতিটা অনুধাবন করার চেষ্টা করুন তো। রাতারাতি 9টি বড় দোকান বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো। বেশিরভাগই মোটর পার্টসের দোকান। হোটেলে রয়েছে যে দোকানগুলো বছরের পর বছর ধরে চলছিল জাতীয় সড়কের ধারে। যদি ভাঙবেনই তো বসতে দিয়েছিলেন কেন? লক্ষ লক্ষ টাকার মালপত্র লুট হলো। গত সোমবার রাতের অন্ধকারে এমনভাবে এই উচ্ছেদ চালানো হয়েছে যে ব্যবসায়ীরা কাকপক্ষীও টের পায়নি, নোটিশও দেওয়া হয়নি। এই দোকান থেকে আমাদের সংসার চলে, তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো। বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ, কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে 3 মাস বা 4 মাসের নোটিশ, যে আপনারা আপনাদের দোকান ঘর খালি করুন। আজকে প্রমোটাররা কিভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল, তারা কোথায় যাবে কি করবে তাদেরকে মনে করেন একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন। এখান থেকে আমাদের রুজি রোজগার যা সব কিছু এখান থেকে, আমাদের ছেলে পেলের পড়াশোনা সব কিছু এখান থেকে। সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই, রাস্তা নেই। আমরা কোথায় যাব? আর এই যে ভাঙলো,
আমাদের কিন্তু হাইকোর্টের অর্ডার আছে, কাজটা কিন্তু বন্ধ আছে। হাইকোর্টের অর্ডার আমরা কিন্তু জিতেছি, তারপরেও হাইকোর্টের অর্ডার হওয়ার পরেও কিভাবে ভাঙে এর কৈফিয়তটা কে দিবে? দিদি মানে মুখ্যমন্ত্রী কি এগুলো দেখেছেন? তার কানে কি এই উচ্ছেদের খবর পৌঁছেছে? মালদা চেম্বার অফ কমার্স থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়েছে। তাতে যদি কাজের কাজ কিছু না হয় তাহলে শনিবার মালদা জেলা জুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হচ্ছে। আচ্ছা, ওই 9টি দোকানের একটি যদি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিজের বা তার কোনো নিকটাত্মীয়ের হতো, একইভাবে ভেঙে দিতে পারতেন? কি করে তাহলে এই ক্ষতি পোষাতেন বলুন তো? দোকানে বুলডোজার চালিয়ে জীবিকা চলে গেল অনেকের, লুটপাট করে সর্বশান্ত করা হলো। 9টি দোকান মানে কিন্তু 9টা পরিবার। এই দোকান থেকে আমাদের সংসার চলে, তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো। বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ, কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে 3 মাস বা 4 মাসের নোটিশ, যে আপনারা আপনাদের দোকানঘর খালি করুন। আজকে প্রমোটাররা কিভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল তারা কোথায় যাবে, কি করবে, তাদেরকে মনে করেন একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন। এখান থেকে আমাদের রুজি রোজগার যা সব কিছু এখান থেকে, আমাদের ছেলেপেলের পড়াশোনা সব কিছু এখান থেকে। সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই, রাস্তা নেই। তো আমরা কোথায় যাব? আর এই যে ভাঙলো, আমাদের কিন্তু হাইকোর্টের অর্ডার আছে, কাজটা কিন্তু বন্ধ আছে। হাইকোর্টের অর্ডার আমরা কিন্তু জিতেছি, তারপরেও হাইকোর্টের অর্ডার হওয়ার পরেও কিভাবে ভাঙে এর কৈফিয়তটা কে দিবে? ওদের হাতে কোনো কাগজই নেই, আনঅথরাইজড এনক্রোচমেন্ট করে নিয়েছে। আমাদের সবার কাছে আমরা যে ঘর ভাড়া দিই, ঘর ভাড়া আমরা রসিদ আছে, সমস্ত আমাদের কাগজও আছে। হাইকোর্টেও ওরা ধরাশায়ী হয়েছে। আমাদের পক্ষে রায় আছে যাতে এই বিল্ডিং ভাঙতে না পারে। হাইকোর্টের অর্ডার আছে, এর আগে দেখানো হয়েছে, যা হাইকোর্ট বলে দিয়েছে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না। যার কাগজ আছে সে আমার কাছে দরখাস্ত করেছে, এনওসি দিয়ে দিচ্ছে। ওই নো অবজেকশনের ভিত্তিতে এই বিল্ডিংটা ডেমোলিশ করা যাবে না, হাইকোর্টের অর্ডারে রীতিমতো সেটা লেখা আছে। হাইকোর্টেও গেছে, হাইকোর্টেও ওরা ধরাশায়ী হয়েছে। স্টে অর্ডার থাকাকালীন কিভাবে আসে? এটা তো মাফিয়া রাত ছাড়া হতে পারে না, কারণ কোর্ট যদি অর্ডার দেয় ভাঙার, তাহলে তো রাতের অন্ধকারে কেউ ভাঙবে না। চোরের মতো কারা ভাঙে? চোরের মতো যারা মাফিয়া রাজ করে তারাই ভাঙে। আসলে শহরের রাত্রেবেলায় যানজট থাকে, গাড়ি ঘোড়া চলে, আমার মনে হয় ওই জন্যই করেছিল। দিদিকে বলছি, দিদি দেখুন গোটা ভারতবর্ষে এরকম হয় না, রাতে 2টার সময় কেন চোরের মতো ভাঙতে যাবে? এই করে আমাদের এক নেতা ভাবলো সরকার, এই সব কারণে কিন্তু তাকেও ধূলিসাৎ করে দিয়ে দিল, ধূলিসাৎ করে দিল। এই সব কারণে দেখতে পাচ্ছি দিদিকে ভোট দিইনি।